আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা হাজির হয়েছি এনটিভি স্বাস্থ্য কথা অনুষ্ঠানমালা নিয়ে। আজ আমাদের আলোচনার বিষয় ঘাড় ব্যথার কারণ ও সমাধান। আজ এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর ইয়াসিন আলী, চিফ কনসালটেন্ট এবং চেয়ারম্যান, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা। আসসালামু আলাইকুম ডক্টর ইয়াসিন আলী, আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনাকেও অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এনটিভি স্বাস্থ্য কথা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ থেকে। আপনারা আপনাদের প্রশ্নমালা আমাদের রাখতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি চেষ্টা করবেন সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আজকের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে। আমাদের জীবনমালায় অনেকগুলো অর্গান আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার মধ্যে একটি অর্গানের নাম না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের ঘাড় বা নেক। এই ঘাড় বা নেকে ব্যথা এমন কোনো মানুষ নেই তার জীবন দশায় কখনো ব্যথা হয়নি বা কখনো উনি আক্রান্ত হননি, এরকম মানুষ খুঁজে পাওয়া আসলে দায়। এবং যত আমরা লাইফস্টাইল মডিফিকেশন এর দিকে চলে যাচ্ছি, তত বেশি কিন্তু এই অর্গানটি এফেক্টেড হচ্ছে। অনেক সময় আমরা চিকিৎসা নিতে বিলম্ব করছি এবং যাতে আমাদের কষ্টার্জিত অর্থ ব্যয় হচ্ছে এবং আমরা সেই সুফল পেতে অনেক দেরি করছি। সেই ব্যাপারগুলো নিয়ে আজ কথা হবে আমাদের সাথে আছেন ডাক্তার ইয়াসিন আলী। প্রথমে একটু জেনে নিতে চাই, এই যে আমরা বলছি ঘাড় ব্যথা, নেক পেইনটার অনেকগুলো কারণ আছে। আপনি দীর্ঘদিন যাবত এ ধরনের পেশেন্ট হ্যান্ডেল করছেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু কারণগুলো বলে দিতেন ১ম এ, ডক্টর ইয়াসিন। জি, অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। আসলে ঘাড় ব্যথা নেই এরকম মানুষের সংখ্যা খুবই কম। আপনি যথার্থই বলেছেন। এবং বর্তমান সময়ে আমাদের জীবনযাত্রার মানের পরিবর্তন হয়েছে, কাজের ধরনের পরিবর্তন হয়েছে। যার ফলে এই সংখ্যাটা আরো বেড়ে যাচ্ছে। আপনি সেটাই বলেছেন এবং আমরাও আপনার সাথে একত্রতা ঘোষণা করছি। আসলে অনেকগুলি কারণেই ঘাড় ব্যথা হয়ে থাকে। তার মধ্যে খুব কমনলি যে বিষয়গুলো আমরা পাই সেটা নিয়ে আলোচনা করব। প্রথমত দেখা যাচ্ছে আমাদের কাজের ধরন অনুযায়ী আমরা কেউ দীর্ঘক্ষণ বসে কাজ করছি, কম্পিউটারে, ল্যাপটপে, ডেস্কটপে বা মোবাইলে নেট ব্রাউজিং করছি। এটার ফলে আমাদের ঘাড়ের যে নরমাল কার্ভাচার, একটা নরমাল স্পাইন একটা শেপ থাকে সি শেপের, এই কার্ভাচারটা স্ট্রেইট হয়ে যায় এবং সেটার জন্য এই হাড়গুলো তো এমনিতে থাকে না, কিছু মাংসপেশি, কিছু লিগামেন্ট এই জায়গাগুলোকে সঠিক জায়গায় ধরে রাখে। তো যার ফলে এই মাংসপেশি লিগামেন্ট গুলা তখন আস্তে আস্তে ফ্যাটিক হয়ে যায়, তার সঠিক পোস্টারটা ধরে রাখতে পারে না, যে কারণে মূলত নেক পেইনটা শুরু হয়, যেটাকে আমরা মেকানিক্যাল নেক পেইন বলি। তো এই পেইনটা গ্রাজুয়ালি, যখন আমরা প্রথম দিকে থাকি খুব বেশি গুরুত্ব দিই না এবং গ্রাজুয়ালি পেইনটা বাড়তে থাকে এবং একটা সময় দেখা যায় যে এই মাসেলগুলা তখন আর এই পজিশনটাকে হোল্ড করে রাখতে পারে না। আমরা একটু সামনের দিকে ঝুঁকে বেসিনে মুখ ধুতে গেলাম, একটু জুতা ফিতা বাঁধতে গেলাম বা একটা কিছু নিচু হয়ে কাজ করতে গেলাম, এই ডিস্ক বালজিং হয়ে যায়। দুই হাড়ের মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে যদি দেখাই, যে আমাদের প্রত্যেকটা ভার্টিব্রা, এই যে দেখেন প্রত্যেকটা হাড়ের মাঝখানে একটা গ্যাপ এবং গ্যাপে জেলি লাইক সাবস্টেন্স এবং দুই পাশে দুইটা নার্ভ বের হয়ে যাচ্ছে। এটা যদি আমরা সাইড থেকে দেখি ঠিক এরকম। তো এই নার্ভ গুলা ঠিক ডিস্কের পিছনে অবস্থান করে। যদি কোনো কারণে ডিস্কটা সরে যে নার্ভের উপর কম্প্রেস করে, তখন দেখা যায় যে পেইন হয় এবং পেইনটা রেডিয়েট করে আমাদের পিঠের দিকে এবং পুরো হাত বরাবর ছড়িয়ে যায়। হাতটা ঝিনঝিন অবশ অবশ করে। তো দেখা যায় এই যে ডিস্ক হার্নিয়েশন বা ডিস্ক প্রোল্যাপস একটা অন্যতম কারণ। এছাড়া দেখা যায় যে যে ক্যানেলের মধ্য দিয়ে এই নার্ভটা বের হয়ে আসে, স্পাইনাল ক্যানেল আমরা বলি, সেইখানে কোনো কারণে যদি কোনো স্টেনোসিস ফর্ম করে, দেখা যায় যে নার্ভটা, যে রুটটা যেখান থেকে নার্ভটা বের হয়ে হাতের দিকে আসছে, সেইখানে যদি কোনো চাপ লেগে যায়, সেক্ষেত্রে এরকম পেইন হতে পারে। অনেক সময় আমরা দেখতে পাই যে সার্ভাইকাল রিজনে এক্সট্রা হাড় বৃদ্ধি পায়, যেটাকে আমরা সার্ভাইকাল রিবস বলে থাকি। সেই রিবস জনিত কারণে অনেক সময় ঘাড় ব্যথা হতে পারে। এছাড়া বয়সের সাথে সাথে আমাদের যেমন চুল পেকে যায়, এরকম ডিজেনারেটিভ কিছু চেঞ্জ হয়। আমাদের স্পাইনের হাড়গুলা ক্ষয় হতে থাকে এবং স্পাইনে অনেক সময় ভার্টিব্রা গুলার কর্নারে ছোট পাখির ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায়, যেটাকে আমরা অস্টিওফাইট বলি। তো এরকম কিছু কারণ, যেটাকে আমরা এক কথায় সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বলি, যেটা বয়সের সাথে সাথে ডিজেনারেটিভ কারণে হয়ে থাকে। এরকম কারণটা অ্যাবাভ 40 বা 50 অ্যাবাভ হলে তখন আমরা এই সমস্যাগুলো বেশি পেয়ে থাকি। এছাড়া দেখা যায় যে একটু স্প্রেন, স্ট্রেইন, অনেক সময় হুইপ ফ্লাশ ইনজুরি আমরা পাই। গাড়িতে আমরা বসে আছি, হঠাৎ করে একটা ব্রেক করলো, আমরা সোয়ান নেক ডিফর্মিটির মতো হয়ে যায়। যখন দেখা যাচ্ছে যে আমাদের হাঁসের বা ইয়ের নেকটা যেমন থাকে, হঠাৎ করে যে আবার ব্যাক করে চলে আসে। তো এরকম পজিশনে অনেক সময় হুইপ ফ্লাশ ইনজুরি হয়। এছাড়া দেখা যায় যে আমাদের কার্ভাচার, যেটা আমরা প্রথমে আলাপ করলাম, কার্ভাচারটা স্ট্রেইট হয়ে যায়। এছাড়া স্পাইনাল টিবি, টিউমার, এরকম অনেক কারণ আসলে ঘাড় ব্যথার রয়েছে। জি,
অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। প্রিয় দর্শক, আমরা অনেকগুলো কারণ কিন্তু আমরা জানতে পারলাম। তার মধ্যে একটি কারণ খুব ইম্পোর্টেন্ট, যেটা আমাদের লাইফস্টাইলের সাথে রিলেটেড, এবং আমরা প্রত্যেকেই আ আ অফিসে কাজ করি বা হসপিটালে কাজ করি। আমরা কিন্তু দীর্ঘক্ষণ সময় ল্যাপটপ বা কম্পিউটারের কাছে কাজ করি। এবং এখন যেহেতু ডিজিটাল মার্কেটিং এর যুগ, অনেকে ডিজিটাল মার্কেটিং এও কাজ করছে এবং দীর্ঘ সময় তাদের কিন্তু লং টাইম এই ডিভাইসের সামনে থাকতে হচ্ছে। এর জন্য একটি বসার আসলে একটি পদ্ধতি আছে, পোশ্চারের একটি পদ্ধতি আছে। অনেকে আমরা আসলে জানি না। আমাদের যদি পোশ্চারের পদ্ধতি সম্পর্কে দর্শকদের একটু অবহিত করতেন, ডক্টর। জি, ধন্যবাদ। আসলে এই পোশ্চারটাকে আমরা অফিস ergonomics বলে থাকি। এটা জানাটা খুবই জরুরি। কারণ এখন আমরা সবাই কম বেশি আসলে ডিভাইস নির্ভর কাজের সাথে রিলেটেড। কেউ হয়তো ল্যাপটপ ইউজ করে, কেউ ডেস্কটপ, কেউ অনেক সময় অফিসিয়াল লেখালেখির মাধ্যমে আমরা আমাদের কাজগুলো সম্পাদন করে থাকি। কেউ হয়তো মোবাইল নেট ব্রাউজিং করি দীর্ঘক্ষণ। তো এই প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের ঘাড়ের যে পজিশন এবং বসার পজিশন খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা সবসময় বলি মনিটর যদি ইউজ করি সেটা যেন আমাদের আই লেভেলে হয়। আমাদের বসার ক্ষেত্রে আমরা চেয়ারে ব্যাক সাপোর্ট নিয়ে বসবো। আর্ম ২ টা যেন একটু সাপোর্টেড অবস্থায় থাকে এবং হিপ থেকে নি জয়েন্ট পর্যন্ত এই ইয়েটা 90 ডিগ্রি সোজাসুজি থাকতে হবে। এই মানে ইয়েটা যদি মেইনটেইন করে আমরা বসি, এবং আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যে আমরা যতই যে কাজটাই করি না কেন, ০.৫ ঘন্টা ৪০ মিনিট পরে আমাদের একটা ব্রেক নিতে হবে। সেই ব্রেকটা মিনিমাম ৫ মিনিটের একটা ব্রেক। সেই ব্রেকের সময় আমরা একটু হাঁটাহাঁটি করব, একটু মুভমেন্ট করব। যাতে আমাদের ঘাড় এবং কোমরের মাংসপেশিগুলো স্টিফ হয়ে যায়। যাতে স্টিফ না হয়ে যায়, মানে শক্ত না হয়ে যায়। এবং আমরা আরেকটা জিনিস একটা রিসেন্ট স্টাডিতে দেখা যাচ্ছে, যখন আমরা মাথার যে একটা ওজন আছে, ওজনটা কিন্তু আমরা আমাদের ঘাড়ের মাংসপেশি লিগামেন্ট গুলায় ধরে রাখি। মাথার নরমালি ওজন বলা হয় ৫ থেকে ৭ কেজি। ব্যক্তি বিশেষে এটা ভেরি করে। কিন্তু যখন আমরা এটা অ্যাঙ্গেল করে একটু সামনের দিকে ঝুঁকছি, এই প্রতি ডিগ্রির সাথে, সাথে মাথার ওজনটা বেড়ে যায়। একটা স্টাডিতে দেখা যাচ্ছে ১৫ ডিগ্রি যখন আমরা সামনের দিকে ঝুঁকি, তখন এই মাথার ওজন ৭ কেজি থেকে এটা ১৮ কেজিতে চলে যায়। যখন সেটা ২৫ ডিগ্রি পর্যন্ত যায়, তখন এটার ওজন ২২ কেজি হয়ে যায়। তো দেখেন মাথার ওজনটা কিন্তু একটা ফ্যাক্ট। তো এটা যখন আমাদের এই ঘাড়ের ২ পাশের মাংসপেশিগুলা লিগামেন্ট গুলো ধরে রাখছে, তখন আমরা খুব বেশি ঝুঁকে যখন কম্পিউটারে কাজ করছি দীর্ঘক্ষণ, একটা সময় যেয়ে এই সারাউন্ডিং মাংসপেশিগুলা কিন্তু খুব হার্ড হয়ে যাচ্ছে। সে আর ধরে রাখতে পারছে না ওজনটা। যেমন ধরেন আমার হাতে একটা ওজন ক্যারি করার ক্ষমতা মনে করেন ১০ কেজি। আমি যদি এটা ১৫ কেজি, ২০ কেজি, ২৫ কেজি পর্যন্ত নিই, তাহলে আমার সেই ধারণ ক্ষমতাটা কিন্তু কমে আসবে। আমি একটা সময় যেয়ে ফ্যাটিগ হয়ে যাবো, আর ধরে রাখতে পারব না। ঠিক তেমনই এই মাসলগুলা, লিগামেন্টগুলা একটা সময় যেয়ে আর ধরে রাখতে পারে না। তখন যে সেই পেইন একটা কিন্তু সিগনাল। পেইনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমি আর এটা ক্যারি করতে পারছি না। ঠিক এইভাবে তখন মাসলগুলা টাইট হয়ে যায়, স্টিফ হয়ে যায়। অনেক সময় আমরা পাই রোগীদের কমপ্লেইন থাকে যে আমি অনেক সময় ধরে কাজ করছিলাম। মানে অনেকে আছে যেমন বিছানায় শুয়ে, শুয়ে ল্যাপটপে, ডেস্কটপে কাজ করছে। সে হঠাৎ করে আর ডানে বামে এভাবে মুভ করতে পারছে না। তার মাসল গুলা স্ট্রাক হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, স্টিফ হয়ে গেছে। তো এইটা কিন্তু এই ধরনের কারণগুলোর সাথে রিলেটেড। এইজন্য আমরা বলি যে প্রপার পজিশনিং সাথে ০.৫ ঘন্টা পর ৫ মিনিট একটা ব্রেক। এটা খুব মানে জরুরি। এটা যদি করা যায় এবং কিছু সিম্পল এক্সারসাইজ, যে রেঞ্জ অফ মোশন আমরা এক্সারসাইজ বলি, ঘাড়টাকে উপরে নিচে ডানে বামে নেওয়া, এগুলো যদি করা যায় তাহলে মাসল গুলা স্টিফ হবে না এবং মাসলে ব্লাড সার্কুলেশন গুলা বাড়বে, মাসল সচলতা বা রক্তের সঞ্চালনগুলা ঠিক থাকবে। অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন, প্রিয় দর্শক। আমরা যদি পোশ্চার যদি আমরা ঠিক করে ফেলতে পারি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা লো ব্যাক পেইন থেকেও রিলিফ পাবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কিন্তু এই নেক পেইন যেগুলো আছে, সার্ভাইকাল স্পন্ডাইলাইসিস, এই ধরনের প্রবলেম গুলো থেকে কিন্তু আমরা অনেকাংশে রিলিফ পাবো। অতএব ডক্টর যেভাবে বললেন, আমরা যদি পোশ্চারটা ঠিক রাখতে পারি এবং রাইট চেয়ারে রাইট ভাবে যদি আমরা বসতে পারি, ডেফিনিটলি কিন্তু আমরা অনেকাংশে এই ধরনের রোগকে প্রিভেন্ট করতে পারবো। প্রিয় দর্শক, সময় হয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাবার। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে বিজ্ঞাপন বিরতি। আমাদের সাথেই থাকুন, খুব শীঘ্রই ফিরে আসছি। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত ১০ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে।
বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতি শেষে আমরা অনুষ্ঠানে ফিরে এসেছি। আলোচনা করছি এনটিভি স্বাস্থ্য কথায় ঘাড় ব্যথার কারণ ও সমাধান। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর এম ইয়াসিন আলী। বিরতির আগে আমরা ঘাড় ব্যথার অনেকগুলো কারণ আমরা জানতে পারলাম। এবার আমরা ছোট ছোট করে কিছু ইম্পর্টেন্ট কারণ এবং এটির চিকিৎসা ব্যবস্থা কেমন হবে সে ব্যাপার নিয়ে একটু জানতে চাইছি। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ঘাড় ব্যথাটি হচ্ছে, বাট এটা একটা পিঞ্চিং এর মতো ব্যথা করছে। সুচ যেরকম খোঁচালে যেরকম ব্যথা হয় এরকম ব্যথা করছে। অলরেডি তার নার্ভ তাহলে টাচ করে গিয়েছে। এই ব্যাপারটি নিয়ে যদি একটু আলোচনা করতেন যে এখান থেকে আসলে রিলিফ পাওয়ার উপায়গুলো কি কি, পেশেন্ট কিভাবে মেনটেন করবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থ বলেছেন। এরকম অনেক পেশেন্ট বা এরকম উপসর্গ নিয়ে রোগীরা আমাদের কাছে আসে যে তার ব্যথাটা ঘাড়ে অনুভব করে না। অনেক সময় তার ব্যথাটা শুরু হয় আমাদের হাতের এখান থেকে শুরু করে পুরা আঙ্গুল পর্যন্ত এবং কামড়ানো যন্ত্রণা অনুভব করে। অনেকে আছে যে একটু সুচ ফোটানোর মতো ব্যথা অনুভব করছে। কারো ক্ষেত্রে অনেক সময় বার্নিং বা জ্বালা-পোড়া অনুভব করে। হাতটা ঝিনঝিন, অবশ হয়ে যায়। এরকম উপসর্গ থাকে। তো এটা আসলে এই উপসর্গের মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার যে নার্ভটা ঘাড় থেকে হাতের দিকে আসছে সেই নার্ভের উপরে চাপ লেগে আছে। সেই চাপটা অনেকগুলি কারণে হতে পারে। কি কারণে হচ্ছে সেটা নির্ণয় করাটা জরুরি। তো আমরা দেখতে পাই যে এইসব ক্ষেত্রে রোগীর হিস্ট্রি, তার অকুপেশনাল হিস্ট্রি এবং তার বয়সের সাথে তার ওজনের একটা ফ্যাক্টর থাকে। এছাড়া দেখা যায় যে অন্যান্য কোমরবিডিটি আছে কিনা, ডায়াবেটিস, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, যেগুলা সব মনিটর করার পরে অনেক সময় আমরা ঘাড়ের এক্স-রে বা এমআরআই এই জাতীয় ইনভেস্টিগেশন করতে আমরা সাজেশন করি। কারণ হলো তার কারণটা নির্ণয় করা জরুরি। সেই নার্ভটা কম্প্রেশন কি কারণে হচ্ছে তার উপর নির্ভর করে চিকিৎসা। সেক্ষেত্রে দেখা যায় যে কারো সার্ভাইকাল স্পন্ডাইলোসিস জনিত কারণে হতে পারে, কারো হয়তো ডিস্ক হার্নিয়েশন এর কারণে হতে পারে, কারো স্পাইনাল ক্যানাল স্টেনোসিস এর কারণে হতে পারে। তো এই কারণগুলা যদি আমরা নির্ণয় করতে পারি সেক্ষেত্রে তার ট্রিটমেন্টটাও সঠিকভাবে দেওয়া যায়। তো এই ক্ষেত্রে নার্ভের রিলিজ করে দেওয়াটাই আসলে মূল ট্রিটমেন্ট। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু ব্যথানাশক ওষুধ বা কিছু নার্ভের কম্প্রেশন জনিত কারণে কিছু নার্ভের ওষুধ অনেক সময় খেলে সাময়িকভাবে ব্যথাটা বা এই যন্ত্রণাটা কিছুটা কমলেও পুরাপুরি নির্মূল হয় না। তো এই ক্ষেত্রে ফিজিওথেরাপি একটা অন্যতম চিকিৎসা পদ্ধতি, যেটার মাধ্যমে আমরা এই নার্ভের উপর কম্প্রেশনটাকে রিলিজ করে দিতে পারি। তো সেই ক্ষেত্রে রোগ নির্ণয় করার সাপেক্ষে রোগীর সমস্যা অনুযায়ী আমরা ট্রিটমেন্ট প্ল্যান করে থাকি এবং দেখা যায় কারো ক্ষেত্রে ৭ দিন, কারো ১০ দিন, কারো ১৪ দিন, কারো ২১ দিন বিভিন্ন মেয়াদে চিকিৎসা নেওয়ার প্রয়োজন পড়ে এবং কিছু রোগীর ক্ষেত্রে আমরা বলি সম্পূর্ণ বিশ্রামে থেকে চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয়। যেমন ধরেন কারো হয়তো ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক হার্নিয়েশন এর মতো ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে আমরা ওই ডিস্কটাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য কিছুদিন বিশ্রামে থেকে ট্রিটমেন্ট নিতে হয়। আমরা জানি যে হাত অথবা পায়ে যদি কোথাও কোনো স্ট্রাকচারাল ডিসলোকেশন হয়, যেমন হাড় সরে যায়, আমরা ওটাকে পজিশনে এনে কিন্তু প্লাস্টার করে দিতে পারি। মেরুদণ্ডে তো প্লাস্টার দেওয়া যায় না। যে কারণে যে ২ হাড়ের মধ্যবর্তী যে জেলি লাইক সাবস্টেন্স, যেটাকে আমরা ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলছি, এই ডিস্কটা যদি কোনো কারণে একটু সরে যেয়ে নার্ভের উপর কম্প্রেস করে, ওইটাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য কিছুদিন বিশ্রামের থেকে আমরা ফিজিওথেরাপিতে কিছু টেকনিক বা পদ্ধতি অবলম্বন করি, যেটার মাধ্যমে আস্তে করে ডিস্কটাকে আমরা আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে পারি। সাথে কিছু সিম্পল এক্সারসাইজ, যে এক্সারসাইজ গুলাতে আমাদের এই ঘাড়ের সারাউন্ডিং মাংসপেশি লিগামেন্ট গুলাকে স্ট্রেংথেনিং করি বা শক্তি বৃদ্ধি করি যাতে ওই ডিস্কটা আবার সরে না যায়। সো এই টোটাল প্রসিডিউরটা একটা বিশেষায়িত হসপিটালে যদি থেকে দেখতে পাই যে ৭ থেকে ১০ দিন বা ১৪ দিনের মধ্যে এই ধরনের রোগীগুলা সম্পূর্ণ সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। জি, অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। এবার একটু ভিন্ন প্রসঙ্গের অবতারণা করি। এখন স্পা বা ম্যাসাজ খুব জনপ্রিয় হয়েছে। আমাদের ঢাকা শহরে এখন অনেক সেন্টার গুলোতে স্পা ম্যাসাজ চলছে। এবং আরেকটি যেটা আমরা ছোটবেলা থেকেই দেখছি যে আমাদের যারা নরসুন্দর বা সেলুন বা যারা এই নাপিত যাদেরকে আমরা বলি, বারবার যাদেরকে বলি, তাদের কাছে চুল কাটার পরে তারা খুব সুন্দর করে একটু ম্যাসাজ করে দেয়। অনেকে আমরা বুঝে করি বা না বুঝেই করি। এতে আসলে হিতে কি বিপরীত হয় কিনা এবং কোন ধরনের প্রবলেম হয় কিনা দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন।
ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ। আসলে এই জিনিসটা আমরা প্রায়ই পেয়ে থাকি এবং আমাদের এক্সপেরিয়েন্স বেশ কিছু বিটার এক্সপেরিয়েন্স নিয়ে অনেক রোগীরা আমাদের কাছে এসছে। এটা আসলে খুবই ভয়ংকর একটা বিষয়। আপনি জানেন যে ঘাড়ের যে অংশটা সার্ভাইকাল স্পাইন এটা আমাদের মেডিকেল সায়েন্সে যারা এই বিষয়ে পড়াশোনা করেছেন তারা খুব ভালোভাবে জানে কিন্তু সাধারণ মানুষ অনেক সময় আমরা বুঝি না। এই জায়গাটা খুবই সেনসিটিভ এবং এখান থেকে আমাদের যে নার্ভ গুলা আমাদের সারা শরীরের দিকে যায়, স্পাইনাল নার্ভ যেটা মাথার শেষ অংশ থেকে শুরু করে পুরা স্পাইন পর্যন্ত বিস্তৃত এবং এখান থেকে যে নার্ভ গুলা আমাদের রেসপিরেটরি নার্ভকে মানে মাসল গুলাকে সাপ্লাই বলি ভেগাস নার্ভ, এই নার্ভটাও আমাদের সার্ভাইকাল স্পাইন থেকে যায়। তো এটা খুবই সেনসিটিভ যদি একটু বিনা কারণে বা উল্টাপাল্টা মুভমেন্টের কারণে এই ডিস্ক সরে যায় বা নার্ভের উপর কম্প্রেশন হয় অনেক সময় সঙ্গে, সঙ্গে কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যা হয়েও রোগী রেসপিরেটরি ফেলিউর হয়ে যেতে পারে। এটা খুবই সেনসিটিভ। ২ নম্বর হলো আমরা অনেক রোগী পেয়েছি যে সেলুনে যাওয়ার পরে চুল কাটানোর পরে আপনি যেমনটি বললেন কিছু এম আ আনওয়ান্টেড কিছু মুভমেন্টের ফলে হঠাৎ করে তার ডিস্কটা সরে যে নার্ভের উপর কম্প্রেশন এবং খুব তীব্র ব্যথা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। দেখা যায় যে আক্রান্ত সাইডের হাত মনে হচ্ছে যে তার শুটিং একটা পেইন, হাতটা কেটে ফেলে দিলে তারপরেও যন্ত্রণাটা কমবে না, এরকম একটা বিষয়। তো এই শুটিং পেইন গুলা দেখা যায় যে তীব্রভাবে রোগীরা আমাদের কাছে নিয়ে আসে এবং এটা থেকে পরিত্রাণ পেতে রোগীকে অনেক ধরনের মানে তার যেমন ইকোনমিক একটা স্ট্রেস যায়, তার শারীরিক একটা আমরা যদি বলি যে কর্মক্ষম একজন মানুষ সে কাজ থেকে দূরে থাকতে হয়। সো এটাকে কোনোভাবেই এটা আমরা অ্যালাউ করতে পারি না এবং এটাকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আপনি যে কোয়েশ্চেনটি করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শকদেরকে সেলুনে যেয়ে আমরা জাস্ট চুলটাই কাটাবো। কোন ধরনের মাসাজ বা কোন ধরনের মটকানো, কোন ধরনের স্ট্রেচিং এই ধরনের করা যাবে না। কারণ উনারা তো স্বাভাবিকভাবেই মেডিকেল সাবজেক্ট বা স্বাস্থ্য বিষয়ক এ সম্পর্কে জ্ঞান থাকে না। যার কারণে দেখা যায় যে উনার কাছে মুভমেন্টটা একটা নরমাল মুভমেন্ট হলেও এটা একটা বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। জি, অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। প্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন এনটিভি স্বাস্থ্যকথা অনুষ্ঠানে আমরা আলোচনা করছি ঘাড় ব্যথার কারণ ও সমাধান এবং আজকের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে। যেমনটি বলছিলেন যে এই যে নরসুন্দর বা নাপিতের কাছে গিয়ে আমরা কখনোই আসলে মাসাজটা করা বিজ্ঞানসম্মত না বা চিকিৎসা সম্মত না। এতে কিন্তু অনেক সময় হিতে বিপরীত হয়ে আপনি কিন্তু বিপদের সম্মুখীন হবেন। যেটা অনেক সময় আপনার জীবনহানিও হতে পারে। অতএব অবশ্যই এই ধরনের ব্যবস্থা রেখে আমরা অবশ্যই না বলব সবসময়। এবার আমরা একটু জেনে নিতে চাই যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। ঠান্ডার পর থেকে তার প্রচন্ড পরিমাণে ঘাড়ে ব্যথা হচ্ছে। এই ঠান্ডার সাথে ঘাড়ে ব্যথার কোনো সম্পর্ক আছে কিনা সে ব্যাপারটি যদি একটু আলোচনা করতেন। জি, আপনাকে ধন্যবাদ। আসলে ঘাড় ব্যথার সাথে বেশ কিছু সমস্যার সম্পর্কিত থাকে। অনেক সময় আমরা ঠান্ডা, সর্দি যদি যে সমস্যায় ভুগি, এখানে আমাদের বারবার যে স্নিজিং হয়, আমরা আ হাঁচি, কাশি এর সাথে দেখা যায় যে যেমন মাথার একটা সম্পর্ক থাকে। মাথা ব্যথা হয়। সাথে ঘাড়ের যে মাংসপেশি, লিগামেন্ট এগুলোতে একটু স্ট্রেস পড়ে। তো দেখা যায় অনেক সময় বারবার হাঁচি কাশির ফলেও কিন্তু এই সামান্য কারণে অনেক সময় এই মাসল গুলা যদি উইক থাকে ডিস্ক বালজিং হয়ে যেতে পারে, ডিস্ক হার্নিয়েশন হতে পারে। তো এইটা আসলে আমরা পারতপক্ষে যেটা বলি যে আ ঘাড়ের যে মাংসপেশি লিগামেন্ট গুলা যদি কারো উইক থাকে সেক্ষেত্রে সিম্পল কিছু এক্সারসাইজ যদি করে তাহলে এই সামান্য কারণে তার ডিস্ক বালজিং হবে না। আর এছাড়া দেখা যায় যে নরমাল ভাইরাল যে ফ্লু গুলো আমরা পাই সেক্ষেত্রে সারা শরীরেই কিন্তু একটা মানে জ্বর অনুভব থাকে, একটু ব্যথা অনুভব থাকে, একটু মাথা ব্যথা, মাথা যন্ত্রণা এগুলা থাকে। তো এক্ষেত্রে ঘাড় ব্যথার আরো আ কারণ হলো যে তার বারবার যে হাঁচি হচ্ছে, আমরা কাশি হচ্ছে এটার সাথে যে মাংসপেশি লিগামেন্ট গুলা হঠাৎ করে যে মুভমেন্ট এইখান থেকে অনেক সময় ঘাড়ের মাসল গুলো স্টিফ হয়ে যেয়ে ব্যথা হতে পারে বা ডিস্ক বালজিং হতে পারে, ডিস্ক হার্নিয়েশন হতে পারে। জি, অনেক ধন্যবাদ। ছোট্ট একটি কোয়েশ্চেন খুব কুইক একটু অ্যান্সারটা চাই। রাতের বেলা একজন ভদ্রলোক ঘুমাতে গিয়েছেন। ঘুম থেকে ওঠার পর সকালবেলা তার প্রচন্ড পরিমাণে ঘাড় ব্যথা হচ্ছে। এখন দোষ হচ্ছে বালিশের। এই ব্যাপারটা নিয়ে যদি ছোট করে একটু বলতেন। হ্যাঁ, এটা আমরা আমাদের সমাজে বা আমাদের সাধারণ মানুষদের মধ্যে এই ধরনের কিছু মিথ আছে যেটা শোয়ার বালিশের ব্যবহারের কারণে অনেক সময় আমরা ব্যথা অনুভব করি। সেটাকে বালিশটাকে আমরা গরম করতে দিই, রোদে দিই। আবার মনে করি যে এটা করলে ভালো হয়ে যাবে। হ্যাঁ, এখানে কিছু ফ্যাক্ট আছে যেটা আমরা দেখি যে আমাদের নরমালি সার্ভাইকাল স্পাইন বা ঘাড়ের অংশে আমাদের একটা সি শেপের কার্ভ থাকে এবং আমাদের বালিশ ব্যবহারের নিয়মের ক্ষেত্রে আমরা বলি বালিশের অর্ধেক অংশটুকু আমরা মাথার নিচে ব্যবহার করব, অর্ধেক অংশটুকু ঘাড়ের নিচে যাতে ঘাড়ের কার্ভাচারটা মেইনটেইন হয়।
তো অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেকে ডাবল বালিশ ব্যবহার করি, সেটাও যেমন আমাদের ঘাড়ের জন্য ক্ষতিকর। আবার অনেকে খুব পাতলা বালিশ ব্যবহার করি, সেটাও আমাদের এই কার্ভাসারটাকে স্ট্রেট করে দেয়। সো বালিশের অবশ্যই একটা রোল আছে। কিন্তু যেটা মনে করে আমরা সাধারণত বালিশটাকে গরম করতে দিই বা বালিশটাকে আ শুকানোর জন্য দিই রোদে। তো এইটার ফলে আসলে খুব বেশি চেঞ্জ হয় না। এটা আসলে অ্যাকচুয়াল যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী এক ধরনের সার্ভাইকাল পিলোর কথা আমরা বলি। সেটা আসলে ছোটবেলা থেকে আমরা খুব বেশি অভ্যস্ত না। যার কারণে ১ম দিকে এই সার্ভাইকাল পিলোটা ইউজ করতে আমরা খুব বেশি কমফোর্ট ফিল করি না। কিন্তু যখন আমরা এই ধরনের সমস্যায় বারবার ভুগতে থাকি, তখন যদি আমরা সার্ভাইকাল পিলো ইউজ করি, তাহলে ওই পিলোটা আমাদের এই নার্ভ, আমাদের ঘাড়ের কার্ভাচরটা মেইনটেইন করতে সাহায্য করে এবং রিপিটেডলি এই সমস্যা থেকে আমাদের পরিত্রাণ দেয়। সো কারো যদি এই ধরনের সমস্যা থাকে, আপনি নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সে অনুযায়ী একটা সার্ভাইকাল পিলো আপনি ইউজ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষবারের মতো আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে বিজ্ঞাপন বিরতি। আমাদের সাথে থাকুন, খুব শীঘ্রই ফিরে আসছি। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতি শেষে আমরা অনুষ্ঠানে ফিরে এসেছি। এনটিভি স্বাস্থ্য কথায় আমরা আলোচনা করছি ঘাড় ব্যথার কারণ ও সমাধান। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন। দর্শকের প্রশ্নটি আমরা নিতে যাচ্ছি। অ্যানক্লোজিং স্পন্ডাইলিটিস থেকে মুক্তির কি কোনো উপায় আছে কিনা? মোহাম্মদ জাহিদ মিয়া কোশ্চেনটি করেছেন। জি, ধন্যবাদ দর্শক আপনাকে। আসলে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস একটা মেরুদণ্ডের বাতরোগ। আমরা এটাকে এক ধরনের অটো ইমিউন ডিজিজ বলে থাকি মেডিকেল ভাষায়, যেটা আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে সেইটা এই রোগটাকে প্রিভেন্ট করতে পারে না। সো এটা একবারে মানে কিউরেবল ডিজিজ নয়, এটা আমরা বলি নিয়ন্ত্রণযোগ্য রোগ। এই ক্ষেত্রে এখানে কয়েকটা মেজারমেন্ট একসাথে নিতে হয়। আপনি নিশ্চয়ই চিকিৎসারত আছেন। আপনি এই ক্ষেত্রে আমরা বলি যে কিছু মেডিকেশনের যেমন প্রয়োজন পড়ে, যেমন তার ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগ এর কথা আমরা বলি, ডিএমআরডি। এই ওষুধগুলা আপনার রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। পাশাপাশি এই রোগের সবচেয়ে ভয়াবহতা যেটা, এটা আমাদের স্পাইনটাকে আস্তে আস্তে মানে বাম্বু শেপ করে ফেলে। স্পাইনটাকে আমি একটু দর্শকদের যদি দেখাই যে পুরো স্পাইনে আমাদের দেখেন একটা কার্ভ আছে। ঘাড়ের অংশে একটা কার্ভ, আবার কোমরের অংশে একটা কার্ভ। এই কার্ভাচারটা আস্তে আস্তে স্ট্রেট হয়ে যায়, যার ফলে পেশেন্ট নিজে নিজে মুভ করতে পারে না। যেমন আমরা ঘাড়ের যে আমরা ডানে বামে উপরে নিচে এই যে মুভমেন্ট গুলা করছি, এটা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় এবং আমরা ডানে বা বামে তাকাইতে যদি না পারি, তাহলে আমাদের স্বাভাবিক মুভমেন্ট ব্যাহত হবে। ঠিক তেমনি এই রোগে যারা আক্রান্ত রোগী, গ্রাজুয়ালি যাদের এই স্পাইনটা শক্ত হয়ে যায়, তারা ডানে বামে করতে পারে না, ইভেন নামাজের মতো ঝুঁকতে পারে না, পিছনের দিকে নিতে পারে না। তো এই মুভমেন্ট গুলা যদি রেস্ট্রিক্টেড না হয়, সেজন্য রোগীকে প্রথম থেকেই ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি, এক্সারসাইজ, এই ২ টা জিনিস যদি সমন্বিতভাবে করে, তাহলে দেখা যায় যে আমরা অনেক রোগী পেয়েছি যারা ৪০ বছর ধরে এই রোগে আক্রান্ত, তারা এই জিনিসটাকে মেইনটেইন করে চলতে পারছে। কিন্তু আবার অনেকেই দেখা যাচ্ছে প্রপার ট্রিটমেন্ট না পেলে বা সঠিকভাবে এক্সারসাইজ না করলে তারা আস্তে আস্তে করে এই জিনিসটাকে ব্লক হয়ে যায়, স্পাইন গুলা শক্ত হয়ে যায়, তাদের মুভমেন্ট করা খুব কঠিন হয়ে পড়ে। এবং এই রোগে ২ টা এক্সারসাইজ আমরা খুব সাজেশনের মধ্যে দিয়ে থাকি। যদি সুইমিং করা সম্ভব হয় একটা রোগীর জন্য, এই রোগের জন্য খুবই ভালো একটা এক্সারসাইজ। সুইমিং এর মাধ্যমে তার স্পাইনের মুভমেন্ট গুলা স্বাভাবিক রাখা যায়, হাত পায়ের মুভমেন্ট গুলা, জয়েন্টের স্টিফনেস গুলা কমানো যায়। তো আপনি যদি সম্ভব হয় দ্রুত একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন, যিনি আপনার বর্তমান অবস্থা অনুযায়ী আপনাকে একটা সঠিক গাইডলাইন দিবেন এবং আপনাকে কি ধরনের এক্সারসাইজ করতে হবে এবং কি মুভমেন্টের মধ্য দিয়ে থাকলে আপনি ভালো থাকতে পারবেন, সে বিষয়ে একটা সঠিক গাইডলাইন আপনি পাবেন। অসংখ্য ধন্যবাদ দর্শক এবং অসংখ্য ধন্যবাদ ডক্টর। আমরা একটু চিকিৎসা ব্যবস্থায় একটু ফিরে যেতে চাই। কারণ এই ধরনের ঘাড় ব্যথা হলে আমরা অনেক সময় NSAID বা পেইন কিলার খেয়ে থাকি। এটা একটা ট্রিটমেন্ট অ্যাপ্রোচ। এছাড়াও বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন, বিভিন্ন ধরনের থেরাপির মাধ্যমে এই যে স্টিফনেসটা হয়ে যায়, সেই স্টিফনেসটাকে আবার নরমাল অবস্থায় ফিরিয়ে আনার জন্য আপনারা বিভিন্ন ধরনের টেকনিক ফলো করে থাকেন। ম্যান টু ম্যান ভ্যারি হয়, ডিজিজ টু ডিজিজ ভ্যারি হয়ে থাকে। সেই ব্যাপারটা যদি একটু আলোচনা করতেন।
জি, অনেক ধন্যবাদ। আমরা আসলে ঘাড় ব্যথার যে ট্রিটমেন্ট সেই প্রোটোকলটাকে যদি একটু শেয়ার করি রোগীদের জ্ঞাতার্থে, যে আসলে রোগীর মূল যে সমস্যা সেটাকে আগে সমাধান করা। আমরা বলি যে আমরা যে কাজের সাথে ইনভলভ সেই কাজটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে রোগীর ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যেমন ট্রিটমেন্ট নিচ্ছি আবার যদি ফল্টি পজিশনে বসে সেম কাজটাই আগের মতো করতে থাকি তাহলে কিন্তু এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া কঠিন। সেজন্য তার অকুপেশনাল হিস্ট্রি, রোগীর লাইফস্টাইলে কারেকশন করা, তার অবস্থার পরিবর্তন ঘটাতে হলে এটা খুব জরুরি। তো তেমনিভাবে আমরা এই ট্রিটমেন্টটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিই। যেমন সামান্য কিছু মেডিকেশন অবশ্যই দরকার আছে। যখন প্রাথমিক পর্যায়ে অ্যাকিউট পেইন থাকে, পেইনটাকে কমানো, ইনফ্লামেশনটাকে কমানোর জন্য কিছু মেডিকেশনের দরকার। পাশাপাশি তার যে কাজের ধরন সেটাকে যদি পরিবর্তন করার প্রয়োজন পড়ে সেটাকে পরিবর্তন করা। তার বালিশের ব্যবহারে যদি সমস্যা থাকে সেটাকে চেঞ্জ করা। শরীরে ওজন যদি নিয়ন্ত্রণে না থাকে ওজনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। এর পাশাপাশি ফিজিওথেরাপির মাধ্যমে তার সমস্যাটাকে সমাধান করা। আমরা দেখতে পাই যে মোর দ্যান 90% ক্ষেত্রেই ওষুধ প্লাস ফিজিওথেরাপি মাধ্যমে তার এই সমস্যাগুলো সমাধান করা যায়। দেখা যায় যে তার একটা অনেক সময় আমরা দেখি টোর্টিকোলিস একটা আমাদের যে ঘাড়ের যে দুই পাশে ২ টা স্টার্নোক্লাইডোমাস্টয়েড নামে একটা শক্ত মাংসপেশির বড় মাংসপেশি আছে, যেটা মূলত আমাদের ঘাড়টাকে শক্ত করে ধরে রাখে। অনেক সময় হঠাৎ করে এরকম স্ট্রাক হয়ে যায়, এক সাইডে বাঁকা হয়ে যায়। বাচ্চাদের ক্ষেত্রে আমরা খুব কমনলি পাই। এটাকে আমরা মেডিকেল ভাষায় টর্টিকোলিস বলি। তো এই যে মাংসপেশিটা হঠাৎ করে শক্ত হয়ে গেল, স্পাজম হয়ে গেল, এক্ষেত্রে আমরা কি করি? ফিজিওথেরাপির মাধ্যমে খুব দ্রুত রিলিজ করে দিতে পারি। তার ওই মাসলটাকে আমরা আস্তে, আস্তে করে ডিপ ট্রান্সভার্স ফ্রিকশন মাসাজ নামে এক ধরনের পদ্ধতি ইউজ করি। করে এক ধরনের জেন্টল স্ট্রেসিং এর মাধ্যমে একটা ম্যাজিক্যাল রিলিফ ফিজিওথেরাপির মাধ্যমে আমরা দিতে পারি। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা ৭ দিন ১০ দিন ওষুধ খেয়েও কিন্তু এই রিলিজটা হয় না। তো ঠিক তেমনিভাবে কিছু অ্যাপ্রোচ আমাদের মেডিকেল ট্রিটমেন্ট বা ফিজিওথেরাপির ক্ষেত্রে আমরা থেরাপিউটিক পারপাস ইউজ করি, যেটা খুব মানে রি মা কা দ্রুত কাজ করে। রোগীকে দ্রুত তার সমস্যা থেকে সমাধান করে। এছাড়া কিছু, কিছু ক্ষেত্রে অনেক সময় সার্জারিরও প্রয়োজন পড়তে পারে। আপনি জানেন যে এই সার্ভাইকাল স্পাইনের কম্প্রেশনটা যদি খুব বেশি হয় সেক্ষেত্রে ৪ হাত পা প্যারালাইজড হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় যে কোয়াড্রিপ্লেজিয়া ডেভেলপ করছে, তার প্রস্রাব পায়খানায় কন্ট্রোল নেই এবং এমন একটা সিচুয়েশন যে দ্রুত তার সার্জিক্যাল ইন্টারভেনশন এর প্রয়োজন পড়তে পারে। অনেক সময় কিছু স্পাইনাল কর্ড ইনজুরি এই ধরনের সমস্যা নিয়েও সার্ভাইকাল রিজনের সমস্যা নিয়ে রোগীরা ডক্টরের শরণাপন্ন হন। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা ফল ফ্রম হাইট বা অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু ট্রমা জনিত সমস্যা থেকে এই সমস্যাগুলো হয়। তো ওভারঅল চিকিৎসার ক্ষেত্রে আমরা এই কয়েকটা জিনিস ফলো করতে বলব। সাধারণত ব্যথানাশক ওষুধের উপরে নির্ভরশীলতাটা আমরা সাধারণ মানুষের মধ্যে বেশি পাই। ব্যথানাশক ওষুধ খেলে একটু ব্যথাটা কম থাকলো, বন্ধ করলে আবার পেইনটা চলে আসে। তো এটা আসলে সলিউশন না। এটা আপনাকে সাময়িকভাবে একটু রিলিফ দিলেও যে কারণে আপনার ব্যথাটা হচ্ছে সেই কারণটাকে নির্ণয় করে সেই কারণটাকে সমাধান করাটাই হলো মূল চিকিৎসা। জি, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আপনারা বুঝতে পারলেন যে আসলে ডিজিজটিকে ডায়াগনোসিস করাটা ভেরি ইম্পর্টেন্ট এবং ডায়াগনোসিস করার পর পেশেন্টের যে প্রবলেম সেই প্রবলেমটাকে সলিউশন করতে হয়, বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। এই প্রসেস কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং ডেফিনিটলি আপনার একজন চিকিৎসক কিন্তু আপনাকে বলে দিবেন যে এতদিন পর্যন্ত আপনাকে ফিজিওথেরাপিটি নিতে হবে। আপনি যদি টাইম ধরে, ধরে ওই পরিমাণে ফিজিওথেরাপিটি নিতে পারেন, এটি কিন্তু আর রিকভার করবে না। আপনি অনেকদিন ভালো থাকবেন যদি আপনার লাইফস্টাইল মডিফিকেশনটাকে সঠিকভাবে যদি মেনে চলতে পারেন। সবার জন্য অনেক শুভকামনা থাকলো। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কথা হচ্ছিল এনটিভি স্বাস্থ্য কথায় ঘাড় ব্যথার কারণ ও সমাধান। অনেকগুলো ব্যাপার নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। যে সমস্ত দর্শকরা আমাদের সাথে যুক্ত ছিলেন ডেফিনিটলি তারা উপকৃত হবেন। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালকে ধন্যবাদ এ ধরনের একটি সুন্দর এবং সময় উপযোগী প্রোগ্রাম ম্যানেজ করার জন্য এবং আমাদের আজকের অতিথি ডাক্তার মিয়াসিন আলী আপনাকে অসংখ্য ধন্যবাদ চমকপ্রদ আলোচনা করার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আপনাকেও ধন্যবাদ।